নিত্যপণ্যের লাগামহীন দামে বিপাকে স্বল্প মধ্যম আয়ের মানুষ। টিসিবি ট্রাকের সামনে দাঁড়াচ্ছে মধ্যবিত্তরাও। বিনিয়োগ বাড়ায় টানা 4 মাস ঊর্ধ্বমুখী বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি। সেপ্টেম্বরে প্রবৃদ্ধি 8.77%। রপ্তানি বাড়াতে আফ্রিকার সঙ্গে সরাসরি ফ্লাইট চান ব্যবসায়ীরা। তৈরি পোশাক ও ওষুধ খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। নিত্যপণ্যের লাগামহীন দাম বাড়ায় দুশ্চিন্তায় মানুষ। সরকারি প্রতিষ্ঠান টিসিবির হিসেবেই এক বছরে নিত্যপণ্যের দাম বেড়েছে গড়ে 35%। নিম্নবিত্তর সঙ্গে টিসিবি ট্রাকের সামনে এখন দাঁড়াতে হচ্ছে মধ্যবিত্তকেও। তেল, চিনি, চাল থেকে ব্রয়লার মুরগি পর্যন্ত চলে যাচ্ছে নাগালের বাইরে। বিপরীতে বাজার নিয়ন্ত্রণে শুধু চেষ্টার কথাই বলছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে কিনতে হচ্ছে সয়াবিন তেল, দাম 160 টাকা লিটার। আর মোটা চালই বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, সরু চাল প্রায় 70 টাকা। মাস দুয়েক আগেও যে ব্রয়লার মুরগির দাম ছিল 110 টাকা কেজি, এখন তা কিনতে লাগছে 200 টাকা। আর নিম্নবিত্তের নাগালের বাইরে চলে গেছে সোনালী। মাস তিনেক আগের 65 টাকা চিনি কিনতে গুনতে হচ্ছে 90 টাকা। মাসে কিনছে এক দামে, এখন কিনতে 4 দামে। 650 টাকা ছিল, যখন 680 টাকা চাইলে কাস্টমারও ঝগড়া যে গেছে মাসে 50 টাকা কিনছে 80 টাকা কেন। মানে তর্ক বিতর্কে একটা বিরক্ত হইতে আছি আমরা। লোকসান হচ্ছে যারা ক্রেতা, তাদের, ব্যবসায়ীদের কোনো লস নেই। ডিম, আলু থেকে শুরু করে একই অবস্থা অন্যান্য খাদ্যপণ্যেরও। এই বাড়তি দাম কমার কোনো লক্ষণ তো নেই, উপরন্তু তা ঊর্ধ্বমুখী। এতে নিম্নবিত্ত এখন আর দিশেহারা নয়, পড়েছে আতঙ্কে। বউ বাচ্চা নিয়ে আর শহরে থাকা আমার দ্বারা সম্ভব না। আমি নিয়ে রাখা আছি বউ বাচ্চা বাড়িতে। সরকারের ভালো উদ্যোগ নেওয়া উচিত এবং প্র্যাকটিক্যাল উদ্যোগ নেওয়া উচিত। ওই সচিবালয়ে বসে ওইটাতে সাধারণ মানুষের কোনো লাভ হবে না। সংসার সামলাতে গরিবের টিসিবি ট্রাকে লাইন ধরতে দেখা যাচ্ছে মধ্যবিত্তকেও। সেখানে দাঁড়িয়েই নিজের নাবিশ্বাস অবস্থার কথা জানালেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নুরুল আমিন। পেটে ক্ষুধা রেখে মুখে লাজ রেখে লাভ নাই। আমরা বাজারের যেই অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা খুবই নাজুক অবস্থায় আছি। সরকারি প্রতিষ্ঠান এই টিসিবির হিসাবেই গত এক বছরে দ্রব্যমূল্যের দাম বেড়েছে গড়ে 35%। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে সে চিরায়িত চেষ্টার গল্পই শোনাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। কোনো একটা পণ্যের দাম বাড়লে এটা যেন একটা সবাই একদম করে যে সব পণ্যের উপরে এটা এফেক্ট পড়ে। এটা আসলে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটার জন্য আমাদের ভোক্তাদেরও কিছু দায়িত্ব আছে। কিছু কিছু ক্ষেত্রে যেখানে ম্যানিপুলেট হয়, আমরা সেই জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করে সেখানে ব্যবস্থা নিচ্ছি। সরকারিভাবে নানা আশ্বাস যুক্তি দেওয়ার পরও বাজারের দাম কমছে না, বরং প্রতিনিয়ত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে নিত্যপণ্যের বাজার। এমন পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামীতে বাজার পরিস্থিতি কোন দিকে যায় সে নিয়ে শঙ্কিত সবাই। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কনজিউমার ফোরামের সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন। জনাব ইমদাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। তো আমরা একটা প্রতিবেদন দেখছিলাম যে বর্তমানে বেশিরভাগ নিত্যপণ্যের বাজার চড়া, যার ফলে নিম্ন ও মধ্য আয়ের মানুষ বিপাকে পড়েছেন। তো বিভিন্ন চেষ্টার পর আসলে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আপনার রিপোর্টে অবশ্যই এটা বেরিয়ে আসছে যে সকল পণ্যের মূল্যই ঊর্ধ্বগতি, এবং ঊর্ধ্বগতিটা অনেকটা এমন যে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সাধারণত চাল, ডাল, তেল সকল কিছুর দাম বেড়ে গেলে সাধারণ মানুষের নিঃশ্বাস ওঠাই স্বাভাবিক। আপনার দীর্ঘদিন যাবত আমরা লক্ষ্য করলাম প্রায় 8 মাস আমাদের ধানের বাম্পার ফলন হইলো, চালের দাম কমলো না। মাঝে হঠাৎ করে পেঁয়াজের কেজি 80 টাকা হইলো। সরকার কিছুটা ব্যবস্থা নেওয়ার পরে এটি আবার এখন 25-30 টাকা কেজিতে কমে গেল। এখানে জনগণের একটা বড় প্রত্যাশা এবং জনগণের প্রশ্ন, সেটি হচ্ছে সরকার কিছু নড়ে চড়ে বসলে দাম কমে, সরকার নড়ে চড়ে না বসলে দাম বেড়ে যায়। আবার যে সমস্ত জিনিসের দাম বেড়ে যায় সেটা কমে যাওয়ার কোনো লক্ষণও দেখা যায় না। আপনি দেখবেন এখন শীতের প্রচুর সবজি বাজারে আসতে শুরু করেছে, কিন্তু এই যে শীতের সবজি, এই সবজি মেহেরপুরের যে দাম একটা ফুলকপির, তার দ্বিগুণের বেশি দামে ঢাকার শহরে বিক্রি হয়। আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করলাম উৎপাদনকারী এবং ভোক্তা দুইটা গ্রুপ ক্ষতিগ্রস্ত হয়। এই যে মাছ সময়টায় একদিন দুই দিন যে ফরিয়া আড়তদার এই পণ্যটা নিয়ে নাড়াচাড়া করেন, তারা মাত্রা অতিরিক্ত মুনাফা করেন। সরকার এই জায়গার একটি পরিবর্তন অনেক দিন
অনেকে বলা করার পরও কোনো পরিবর্তন আনতে পারেন। আমরা লক্ষ্য করলাম এইবারে যে তেলের দাম সম্প্রতি সরকার বেঁধে দিলেন 160 টাকা লিটার, অথচ বাজারে কিন্তু এখনো 750 টাকায় তেল পাওয়া যায়। তাহলে সরকার কেন আগাম তেলের দাম বেড়ে দিলেন? ওরা বললো যে তেলের দাম আন্তর্জাতিক বাজারে বাড়ছে, সেজন্য বাড়াতে হবে, কিন্তু আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পণ্যটা আসতে হবে, তারপর তো বৃদ্ধি পাবে। এই অগ্রিম বাড়িয়ে দেওয়ার ফলে এদের মোয়াক্কা হয় বাড়ায় পণ্য বিক্রি করা। সরকারকে আমরা একবারে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই আপনাদের মাধ্যমে, এই যে কোনো মূল্যে দরিদ্র এবং করোনাকালীন সময় আমাদের কয়েক কোটি মানুষ দারিদ্র সীমার ভিতরে চলে আসছে। আজকে মধ্যবিত্ত মানুষ না, আপনি যদি আরো একটু বলেন তাহলে উচ্চবিত্তকে উপরে যায় ওই পিসিবির লাইনে দাঁড়াইতে বাধ্য হয়, কারণ তার যে আয় আজকে তার সেই জায়গা থেকে সে নিচে নেমে গেছে। ফলে তাকে এখানে আরেকটি বিষয় জানতে চাইবো যে বাজার নিয়ন্ত্রণের জন্য তো সরকারি বিভিন্ন পক্ষ রয়েছে, কিন্তু তারপরও বলা হচ্ছে যে নজরদারির অভাব রয়েছে, এমন অভিযোগ কিন্তু ক্রেতা বা ভোক্তারা করে আসছেন। তো এই ক্ষেত্রে আসলে মন্ত্রণালয়ের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? এখন মন্ত্রণালয়ের যে পদক্ষেপগুলি লং রানে নেওয়া দরকার সেগুলি এখন নেওয়ার সুযোগ নাই, এখন শর্ট রানে নিতে হবে, কারণ সব সময়ের জন্য আর কিছুদিন পর সবজি চলেই আসবে, সেটা নিয়ে মানুষ হয়তো ভোগান্তি থাকবে। মাছ সবজি নিয়ে আমরা ভাবছি না, আমরা ভাবছি চাল ডাল তেল লবণ আটা ময়দা নিয়ে, যেটাকে সরকার যদি কিছুটা কাটছাট না করেন, এখানে যদি সরকারিভাবে সরকারের যেটি প্রয়োজন এই সময় ওএমএস আরো বাড়ায় দেওয়া, চাল বিশেষ করে চাল তেল লবণ চিনি এগুলোর ওএমএস বাড়ায় দেওয়া। 1 কেজি লবণের দাম বাড়ানো হয় নাই কিন্তু 35 টাকা, এটা কিন্তু অনেকদিন যাবত একেবারে অহেতুক এই লবণের দামকে 35 টাকা করা হয়েছে। এটা কোনো যৌক্তিক কারণ নাই। 1 কেজি লবণ এই দেশে উৎপাদন হয়, এই দেশে এটা এখানে আপনার কাছে জানতে যাব, আপনিও বলছিলেন যে বাজারে সরকারের বেঁধে দেওয়া দাম এবং বাজারের দামের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এছাড়া বাজারে সরবরাহ স্বাভাবিক থাকার পরও কিন্তু ঘাটতি রয়েছে এমন অজুহাতে বিভিন্ন সময় পণ্যের দাম বেড়ে যায়। এক্ষেত্রে আসলে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কি, কোনো ধরনের প্রভাব কি আছে কিনা? মধ্যস্বত্বভোগীদের যে প্রভাব আছে এটা কিন্তু বুঝাই যায়, এটা স্পষ্ট হয়ে গেছে। এই পেঁয়াজের কেজি যখন 80 টাকা, আবার সরকার যখন একটু হস্তক্ষেপ নিলেন সেটা 55 টাকা। এখানে মধ্যস্বত্বভোগীরা আছে, একটা গ্রুপ এখানে কাজ করেন যারা এই সুযোগ বুঝে মোয়াক্কা বুঝে পণ্যের দাম বাড়ায়। এই পণ্য মূল্যটা যদি সরকার সঠিক যৌক্তিক জায়গায় রাখতে হয়, তাহলে সরকারের কাছে দুইটা পরিসংখ্যান দরকার। একটু হলে আমাদের প্রয়োজন কি, উৎপাদন কত, আমদানি হয় কত। সরকার কিন্তু ওদিন বাণিজ্যমন্ত্রী নিজেও বলছেন যে পরিসংখ্যানের অভাবে তাদের পরিকল্পনার সমস্যা তৈরি হচ্ছে। এখন এই পরিসংখ্যানগত বিষয়গুলোকে সরকারের হাতেই আছে, সরকারকে নির্ধারণ করা দরকার। আর একটি হলো যে সরকারকে বাজারে এখন উপস্থিতি দরকার, সরকারের মনিটরিং ব্যবস্থা বাড়াইতে হবে, ওএমএস বাড়াইতে হবে। ওএমএস শুধুমাত্র টিসিবি দিয়ে করলে হবে না, আজকে খাদ্য মন্ত্রণালয়ের ওএমএস করা দরকার। অন্যান্য ভাবে সরকারের যে সমস্ত কর্মসূচি আছে যেখানে অর্থ দেওয়া হয় সেখানে এখন খাদ্য দেওয়া প্রয়োজন। আপনি দেখবেন এই কাজটা যদি সরকার শর্ট টার্মে এখন করতে পারে তাহলে মানুষের আস্থা সরকারের উপরে কোনোভাবেই ঘাটতি হবে না। আর যদি এই কাজগুলি না করে তাহলে মানুষ কিন্তু ভাবতেছে যে সরকার ইচ্ছা করলে দাম কমাইতে পারে, ইচ্ছা করে না বললেই আমরা আশা করব নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার দ্রুতই উপযুক্ত পদক্ষেপ নেবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। চলে যাব পরের খবরে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় টানা 4 মাস ধরে ধারাবাহিকভাবে বাড়ছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি। সেপ্টেম্বর মাসে এ খাতে ঋণ প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে 8.77%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে তথ্য। এর আগে আগস্ট মাসে এ হার ছিল 8.42%, অর্থাৎ এক মাসে 0.35% বেড়েছে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি। বিশ্লেষকরা বলছেন এই সময় দেশে বিনিয়োগের পরিমাণ বেড়েছে, যা ঋণ প্রবাহ বৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখছে। তবে এর পরিমাণ কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে 6.03% কম। চলতি অর্থ বছরের জন্য ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে 14.8% ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানি বাড়াতে বাংলাদেশ ও আফ্রিকার মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি দুই দেশের সরকারি বেসরকারি খাতের উদ্যোগে তৈরি পোশাক, ওষুধ এবং সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ তাদের। শনিবার ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ এবং আফ্রিকার বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে এক আলোচনায় এসব কথা উঠে আসে।
আলোচনায় বক্তারা বলেন, গত 25 থেকে 30 বছরে ওষুধ খাতে বাংলাদেশের অগ্রগতি বেশি। দেশের অভ্যন্তরে 98% চাহিদা মিটিয়ে এখন প্রায় 150টিরও অধিক দেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ। এই সময় আলোচনায় যুক্ত হয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, আফ্রিকার সঙ্গে বিপুল ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে। আমদানি রপ্তানি প্রসারে সব ধরনের নীতিগত সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। এবারে সপ্তাহে শেয়ার বাজারের খবর। গত সপ্তাহে লেনদেন বাড়লেও সূচক কমেছে দেশের 2 স্টক এক্সচেঞ্জে। এ সময় ঢাকার শেয়ার বাজারে লেনদেন বেড়েছে প্রায় 25 ভাগ এবং ডিএসইতে দর বেড়েছে 54 ভাগ প্রতিষ্ঠানের। তবে গত 2 সপ্তাহে 16,000 কোটি টাকার বেশি বাজার মূলধন কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 258 কোটি 97 লাখ টাকা। বিদায়ী সপ্তাহের 5 কার্যদিবসের 4 দিন প্রধান সূচক বাড়লেও এক কার্যদিবসে 120 পয়েন্টের বেশি কমে যায় ঢাকা স্টক এক্সচেঞ্জে। ফলে গত সপ্তাহের উত্থান পতনের পর ডিএসইএক্স সূচক 14 পয়েন্ট কমে অবস্থান করছে 7062 পয়েন্টে। সূচক কমলেও লেনদেন বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। মোট লেনদেন হয়েছে 7,555 কোটি 13 লাখ টাকার শেয়ার, যা আগের সপ্তাহের চেয়ে 1,507 কোটি 9 লাখ টাকা বেশি। সে হিসেবে ডিএসইর দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 1,510 কোটি 2 লাখ টাকা। গত সপ্তাহে হাতবদলে অংশ নেওয়া 382টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 54 ভাগ প্রতিষ্ঠানের, যেখানে দর বেড়েছে 205টির, কমেছে 155টির এবং অপরিবর্তিত আছে 13টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিকে সপ্তাহের ব্যবধানে আবারও কমেছে ডিএসই এর বাজার মূলধন। সপ্তাহের শেষ কার্যদিবসে 6,353 কোটি টাকা কমে বাজার মূলধন দাঁড়িয়েছে 5,63,498 কোটি টাকা। এ নিয়ে টানা 2 সপ্তাহে 16,000 কোটি টাকার বেশি বাজার মূলধন কমেছে ডিএসইতে। গেল সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, তৃতীয় ওরিয়েন্ট ফার্মা, চতুর্থ আইএফআইসি ব্যাংক এবং পঞ্চম অবস্থানে রয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে হামিদ ফেব্রিক্স। এই সময় প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে 66% বেশি। দ্বিতীয় এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি, তৃতীয় মালিক স্পিনিং মিলস, চতুর্থ সোনালী পেপার অ্যান্ড বোর্ড এবং পঞ্চম অবস্থানে রয়েছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 65 পয়েন্ট কমে অবস্থান করছে 20,628 পয়েন্টে। 29 কোটি 99 লাখ টাকা বেড়ে মোট লেনদেন হয়েছে 258 কোটি 97 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরাপদ প্রাণী সম্পদ খাত গড়ে তুলতে প্রান্তিক খামারিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। শনিবার যশোরের গবাদি পশু রোগ নিয়ন্ত্রণে আয়োজিত এক কর্মশালায় কথা বলেন সংশ্লিষ্টরা। এই সময় তারা জানান, প্রাণী সম্পদ খাতে অগ্রগতি থাকলে অনেক সময় বিভিন্ন রোগের উপদ্রবের মুখোমুখি হতে হয়। প্রতি বছর এইসব রোগ সংক্রমণের কারণে অনেক গবাদি পশু মারা যায়, যার নেতিবাচক প্রভাব পড়ে অর্থনীতিতে। আক্রান্ত পশুর চিকিৎসায় সব ধরনের সহায়তা দিলে এই সমস্যা কমিয়ে আনা সম্ভব। জলাতঙ্ক সহ অন্যান্য রোগে আক্রান্ত গবাদি পশু থেকে যেন মানুষ আক্রান্ত না হয় সেদিকে সচেতন হতে হবে। এই সমস্যার সমাধানে কর্মকর্তাদের সঠিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। Bonil optimized technology, our high quality fabric, comfy mattress. করোনা সংক্রমণ কম এবং টিকাদানের হার বেড়ে যাওয়ায় গতি ফিরেছে এশিয়া এবং অস্ট্রেলিয়ার এয়ারলাইন ব্যবসায়। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় গত 3 মাসে এশিয়া প্যাসিফিক অঞ্চলের এয়ারলাইন প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে 5% পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, বিমান ব্যবসায় গতি অব্যাহত থাকলে আর কয়েক মাসের মধ্যেই পুনরুদ্ধার হবে এশিয়ার পর্যটন খাত। করোনার প্রাদুর্ভাবের পর বিশ্বের সবচেয়ে বড় ধস নামে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যটন খাতে। লকডাউন এবং করোনার বিধিনিষেধের কারণে সব ধরনের ভ্রমণ বন্ধ থাকায় ব্যাপক লোকসানে পড়ে বিশ্বের এয়ারলাইন প্রতিষ্ঠানগুলো। ক্ষতি সামাল দিতে বহু কর্মী ছাঁটাই করতে হয় বিশ্বের অন্যতম ব্যস্ত খাতের এই কোম্পানিগুলোকে। এই বছর করোনার টিকাদান বৃদ্ধি পাওয়ায় এশিয়ায় কমতে শুরু করেছে সংক্রমণের হার। ফলে লকডাউনের মতো বিধিনিষেধ থেকে বেরিয়ে বিদেশ ভ্রমণ ও পর্যটনের দিকে আবারও ঝুঁকছে মানুষ। রয়টার্সের প্রতিবেদন বলছে, আন্তর্জাতিক বা দেশের ভেতরে পর্যটন বাড়ায় গত 3 মাসে এশিয়া প্যাসিফিক অঞ্চলের এয়ারলাইনগুলোর শেয়ারের দাম সার্বিকভাবে বেড়েছে 5 ভাগ পর্যন্ত, যেখানে একই সময় বৈশ্বিক এয়ারলাইনগুলোর বাজার মূল্য কমেছে 6%। অন্যান্য মহাদেশে কর্পোরেট ভ্রমণ না বাড়ায় মূলত বৈশ্বিক হারে অবনতি বলছেন বিশ্লেষকরা।
দেড় বছরের বেশি সময় পর নভেম্বরে আন্তর্জাতিক সীমানা খুলছে অস্ট্রেলিয়ায়। দেশটির রাষ্ট্রীয় এয়ারলাইন্স কান্তাজ এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে আন্তর্জাতিক ভ্রমণের বুকিং বাড়তে শুরু করেছে দেশটিতে, যেখানে বড়দিন কেন্দ্রিক ফ্লাইট বুকিং সবচেয়ে বেশি। আর আকাশপথে ভ্রমণের বাড়তি চাহিদা সামাল দিতে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা নিচ্ছেন তারা। এদিকে বিভিন্ন দেশে ভ্রমণ বাড়তে থাকায় এখন কমছে অনলাইনে কেনাকাটার পরিমাণ। আগের বছরের চেয়ে কমেছে গ্যাজেট বিক্রির হারও। তবে এশিয়ার বৃহৎ অর্থনীতি চীনের সচ্ছল ভোক্তাদের এখনও বিদেশ ভ্রমণে বাধা থাকায় সে দেশে বেড়েছে বিলাস পণ্যের বিক্রি। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌলভীবাজারের আগাম জাতের রোপা আমন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। কম সময়ে অধিক ফলন হয় নতুন জাতের ধানে লাভের আশা করছেন তারা। কৃষি বিভাগ বলছে, উচ্চ ফলনশীল জাতের ধান চাষে কৃষকরা আগ্রহী হলে একই জমিতে বছরে 3টি ফসল আবাদ করা সম্ভব। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আগাম রোপা আমনের ভালো ফলন পেয়েছেন কৃষকরা। খেতে ধানের দোলা দেখে ভালো লাভের আশা করছেন তারা। ধান আমরা কাটা আরম্ভ করছি, কাটছিও কিছু, আর 18 থেকে 20 মন ধর ধান, 18 থেকে 20 মন হইব ধান। এখন সরকারের কাছে এইটাই আমরা রইল আবেদন রইল যে ন্যায্য মূল্যটা ধানের পাওয়ার লাগি। হাইব্রিড সাইর ক্ষেত করলাম, এখন মনে করো 110 দিনে আমরা ধান কাটতাম পারছি, এখন আমরা ধানটা ভালো হয়েছে। জেলা কৃষি কর্মকর্তা বলছেন, ধানের জাতটি স্বল্পকালীন হওয়ায় বোরো আবাদের আগে একই জমিতে আগাম শাকসবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। সরিষা বোনা হবে, সরিষার পরে সেখানে হবে বোরো, অর্থাৎ আমরা চাচ্ছি রোপা আমন এবং বোরো এই দুটোর মাঝখানে সরিষা বা ডাল যে কোনো একটি ফসল সেখানে করার জন্য, যাতে শস্যের নিবিড়তা বৃদ্ধি পায়। বাজারে ধানের ন্যায্য মূল্য পেলে আগাম জাতের ধান চাষে কৃষক আরও বেশি আগ্রহী হবেন বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। 75 যেটা আমাদের সবচেয়ে আগাম জাত, এটা আমরা অলরেডি কাটা শুরু করেছি এবং এরপরে আমরা সরিষা করতে পারবো বোরোর আগে, এবং অন্যান্য যেগুলো জাত আছে এগুলো আমরা সুন্দরভাবে আমরা লক্ষ্যমাত্রা চাইতেও ইনশাল্লাহ আমাদের আবাদ ভালো হবে। চলতি আমন মৌসুমে 1,01,425 হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে 425 হেক্টর বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিষেধাজ্ঞা শেষে পদ্মায় ধরা পড়ছে বিপুল পরিমাণ ইলিশ। এসব মাছের সয়লাভ মুন্সিগঞ্জের হাটগুলো। তবে বাজারে ওঠা বেশিরভাগ ডিমওয়ালা ইলিশ। পর্যাপ্ত পরিমাণ মাছ ধরা পড়লেও দাম বেশ চড়া। টানা 22 দিনের নিষেধাজ্ঞা শেষে পদ্মায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। মাওয়ার মৎস্য আড়ত ও বিভিন্ন বাজারে দীর্ঘদিন পর ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকায় খুশি বিক্রেতারা। আগের থেকে প্রচুর ইলিশ পাওয়া যায়, ভোরের আলোর থেকেই ক্রেতাকার বেশি আহে, ব্যাপারী বেশি আহে। মাছ ভাই 22 দিন নিষেধাজ্ঞার পর প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে, ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ উঠতেছে। ভোর থেকেই হাটে ভিড় করেন রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতারা। তবে বেশিরভাগ ডিমওয়ালা মাছ ধরা পড়ায় সামনে ইলিশ উৎপাদন কমার আশঙ্কা ক্রেতা বিক্রেতাদের। অভিযানটা 10 দিন আগে দিয়ে ফেলাইছে, আরো 10 দিন পরে দিলে ভালো হতো। ইলিশের এই নিষেধাজ্ঞাটা 30 দিন করার জন্য, তাহলে আমার মনে হয় যে সমস্ত ইলিশ নিরাপদে ডিম পাড়তে পারবে। বাজারে প্রচুর ইলিশ থাকলেও দাম বেশ চড়া। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা পর্যন্ত। 700 থেকে 900 টাকায় বিক্রি হচ্ছে আরেকটু ছোট ইলিশ। 1.5 কেজি সাইজের যে ইলিশটা, এই ইলিশটা 1300 থেকে 1400 টাকা কেজি আছে। আর যেটা 1 কেজি সাইজের মাছটা, এটা আপনার 1100, 1150 টাকা, 1000 টাকা কেজি আছে। বিভিন্ন জায়গার থেকে লোকজন আইসা ভিড় করতেছে ইলিশ কেনার জন্য। ইলিশে আনন্দ উল্লাসের মধ্যে জেলেরা মাছ ধরা এবং মাছ যারা ক্রেতা তারাও খুব আনন্দ উল্লাসে মাছ কিনতেছে। এবছর মুন্সিগঞ্জে 2000 মেট্রিক টনের বেশি ইলিশ আহরণের লক্ষ্য মৎস্য বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।